অঞ্জলি আজকে তৈরি করতে যাচ্ছি ইঁচড়ের তরকারি। যে ইঁচড়ের তরকারিটা আপনাদেরকে অত সুস্বাদু হবে এই মতো যদি রান্না করবেন। চলুন দেখি আমি কিভাবে রান্না করেছি। দেখেন আমি এই রান্নাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আর কিছু মটরশুঁটি। এখানে যেমন সবুজ মটর পাওয়া যাচ্ছে, সবুজ মটর নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এই মটরশুঁটি আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে কেটে সাইড করে রেখে দিলাম। তারপরে কেটে নিব আমি এঁচোড়টা। কেন এঁচোড়টা কাটার সময় একটু কষ্টকর হয়, কিন্তু হাতে তেল বুলিয়ে একটু কাটতে হবে। নিয়ে আমি এই কটাও এঁচোড়গুলোও কেটে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখেন আমার এঁচোড়গুলো কাটা হয়েছে। এই সময় যদি এঁচোড় খাওয়া যায় তাহলে এঁচোড় তরকারি খেতে খুবই ভালো লাগে। আর যদি ঠান্ডা থাকতে থাকতে এঁচোড় তরকারিটা খেতে হয়। আর যদি একটু এঁচোড়গুলো যদি বিচনগুলো যদি এই যে মঞ্জিগুলোর ভিতরে থাকে সেগুলো যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর খেতে একটু অতটাও ভালো লাগবে না। কিন্তু এই সময় আর এঁচোড়গুলো খুবই কচি কচি থাকে। এই সময় এঁচোড় খেতে খুবই সুস্বাদু হয়। একটু দাম থাকে, চড়ার দামে বিক্রি হয় এঁচোড়গুলো এই সময়, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। দেখেন আমি এঁচোড়গুলো সব জল দিয়ে ধুয়ে আর এই প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারে একটু এঁচোড়গুলোকে সব দিয়ে নুন হলুদ একটু দিয়ে দেবো। নিয়ে এখানে সামান্য একটু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে কমসে কম 2টো সিটি মারার জন্য এটা ছেড়ে দেবো। এটা বেশি সিটিও দিতে হবে না, কারণ যেহেতু কচি 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 আছে এঁচোড়গুলো, তার জন্য বেশি সিটিও মারা যাবে না। বেশি অল্প সিটি মেরে 2টো সিটি করে আমি ছেড়ে দেবো। তারপরে দেখেন কড়াইটাতে তেল দিয়ে আমি আলুগুলোকেই ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে সেখানে একটু লবণ হলুদ দিয়ে দিতে হবে। যেহেতু লবণ হলুদটা দিলে কি আলুগুলোতেই ভাজার সময় একটু কালারটা চলে আসবে, দেখতে খুবই ভালো। আর আলুগুলো লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আলুগুলো ভাজার সময় অনেকটা একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে কড়াইতে আলুটা যখন তোলা হয়ে গেছে আমার, এবার আমি সেই কড়াইতেই আমি একটু মশলাগুলোকে ভেজে নেব। মশলার মানে একটু টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে তেজপাতা, তারপরে একটু জিরে দিয়ে দিচ্ছি, তারপরে একটু শুকনো লঙ্কা, তারপরে এখানে একটু ডালচিনি দিয়ে দিচ্ছি আর একটু লবঙ্গ। এইটুকু দিয়ে আমি ভেজে নিই। মশলাগুলোকে আমি আগে ভেজে নিয়েছি কড়াইতে। তারপরে এটাকে ঢেলে কড়াইতে এটাকে একটা পাত্রতে ঢেলে রেখে দিলাম। আর টমেটোটা দিয়েছি একটা বড় সাইজের টমেটো, লালটুকু টমেটো দিয়েছি। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে আগে ছেড়ে রেখে দিলাম, কারণ এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, কারণ এটাকে মিক্সিতে পিষতে হবে। তারপরে মটরগুলো সেই কড়াইটাতেই আমি এই মটরগুলো যে ছিল মটরগুলো ছাড়িয়েছিলাম, সেই মটরগুলোকে সিদ্ধ হতে একটু ছেড়ে দিলাম, কারণ এটা মটরগুলোকে সিদ্ধ করে দিলে দেখে খুব ভালো। আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করবে, তাহলে দেখবেন মটরগুলো সবুজতার পুরো সম্পূর্ণভাবে সবুজ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন তো আমার মটরগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। এই মতো মটর যে কোনো জিনিস সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে দেখবেন ওর সবুজতাটা পুরো বজায় থাকে। আর দেখেন এইভাবে আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে যে এঁচোড়গুলো আমার এবারে তোলা হয়ে গেছে। আর মশলাগুলোকে আমি এখানে আমি পিষতে দিয়ে দেবো, মিক্সচার গ্রাইন্ডারে পিষে নেবো। আপনারা চাইলে শিলবাটা দিয়ে পিষে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার এগুলো আমি মিক্সচার গ্রাইন্ডারে পিষে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে দেখুন আমার এইদিকে এঁচোড়টা হয়ে গেছে। এবার কড়াইতে প্রেসার কুকার থেকে একটা ছাড়নির উপরে ছেড়ে দিলাম, জলটা ছড়তে দিয়ে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে তাড়াতাড়ি করে কড়াইতে তেলটা যখন যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলোকে আস্তে আস্তে ছেড়ে নেবো। আমি সব এঁচোড়গুলোকে একসাথে ছেড়ে দিলাম আর একবারই ভেজে নেব, কারণ এগুলো আর এখানে ভাজার সময় ঢাকা দিতে হবে না, কারণ এঁচোড়গুলো যেহেতু সিদ্ধ আছে। বেশি যদি ঢাকা চাপা দিবি আবার, তাহলে এটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। একটু সামান্য একটু বেশি, আমি এঁচোড়টা বেশি সিদ্ধ হয়নি, 2টো সিটি মেরে ছেড়ে দিয়েছি। আর এটা এবার ভাজার সময় একটু লাল করে দেখবেন, একটু ভাজার সময় দেখবেন যেহেতু আমি এখানে সিদ্ধ করার সময় লবণ হলুদও দিয়েছিলাম, তার এঁচোড়ের কালারটা কী সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন তো। এইভাবে যদি লবণ হলুদ দিলে কালারটা খুবই ভালো লাগে। তারপরে আমি এই মিক্সার গ্রাইন্ডারে আমি এই মশলাটাকে আমি পেস্টটা বানিয়ে নিলাম। মশলাটা পেস্ট করার পর তারপরে দেখেন এই সাথে সাথে সেই সময়ের মধ্যে আমার দেখতে পাচ্ছেন এই এঁচোড়গুলোও সিদ্ধ হয়ে মানে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা যখন হয়ে গেছে, এবার আমি পাত্রতে ঢেলে নিয়ে রেখে দেবো। দেখেন এঁচোড়গুলো ভাজার সময় কী সুন্দর লাগছে, পুরো যেন মাংস ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন তো। এই মতন এবার আমি এটাকে পাত্রতে ঢেলে নিয়ে কড়াইটাতে আবার তেল দিয়ে বসিয়ে দেবো। যেহেতু আমি এই কড়াইটাতে সেই আর ডবল কড়াই ইউজ করা না, এই কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে দেবো। নিয়ে এবার আমি কড়াইতে একটু ডালচিনি দিলাম, ডালচিনি আর লবঙ্গ দিয়ে তারপরে একটু পরে পেঁয়াজটা আমি যে বেঁচে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকে আমি ছেড়ে দেবো। এই পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যাবার পর তারপরে আমি যেহেতু এটা পুরো এটাকে এঁচোড়টাকে সবসময় দেখবেন সবাই বলে গ্রামীণ ভাষাতে গাছ পাঁঠা। আর এটা সম্পূর্ণভাবে মাংসর মতন লাগে খেতে।
এঁচোড় তরকারি। আপনারা অবশ্যই এইভাবে যদি তৈরি করেন তাহলে খেতে খেতে যত সুস্বাদু হয়, দেখতেও খুবই ভালো লাগে, পুরো পাঁঠার মতো লাগে, পাঁঠার মাংস মতো লাগবে দেখতে। তারপরে দেখেন আমি এইভাবে রান্না করে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভাজা হয়ে যাবার পর দেখতে পাচ্ছেন তো আমি মশলাগুলোকে ডাইরেক্ট এখানে ছেড়ে দিলাম, আর আলাদা পাত্রতে ঢালে রাখলাম না। এখানে ডাইরেক্ট আমি মশলাগুলোকে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলোকে মিক্সার থেকে ছেড়ে দিলাম এখানে। যেহেতু মিক্সার গ্রাইন্ডার থেকে ছেড়ে দিয়ে তারপরে এই মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে জল দিয়ে ধুয়ে এই বাটিটাকে ভালো করে ধুয়ে এই জলটাকেও এখানে মশলার উপরে ছেড়ে দেবো। এখানে মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখেন এইভাবে ভাজা হতে হতে এখানে আর কিছু অ্যাড করতে হবে না, সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে আপনাকে, আর একটু হলুদ দিতে হবে। যেহেতু লবণ হলুদটা তো আগে থেকে বাটা হয়নি, তার জন্য গুঁড়ো হলুদটা আমাকে অ্যাড করে নিতে হবে। নিয়ে তারপরে এটাকে মশলাটা যখন তেল ছাড়ে দেবে তখন এখানে আমি সেই জলটা আমি দিয়ে দেবো, যেই মিক্সি দেওয়া জলটা, নুন হলুদ দিয়ে সামান্য একটু মিষ্টি দিতে হবে। আপনার ইচ্ছা, মিষ্টিটা হচ্ছে এখানে অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারবেন, নাহলে না। কিন্তু আমি এখানে একটু মিষ্টি দিলাম, কারণ এখানে লঙ্কা ও হলুদ লঙ্কা দেওয়া আছে, আর তার জন্য আমি একটু এখানে একটু চিনিও অ্যাড করবো। চিনি, ঝাল, নুন, লঙ্কা সব একসাথে সামঞ্জস্য আসবে, তখন মিষ্টিটা একটু দিলে খুবই ভালো লাগে তরকারিটা খেতে। আপনার ইচ্ছা হলে মিষ্টি যদি ভালো না লাগে তাহলে না দিতে পারেন, কিন্তু আমি এখানে মিষ্টি একটু সামান্য অ্যাড করলাম, 1 চামচ মিষ্টি অ্যাড করে দিয়ে এখানে ভালোভাবে একটা নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দিয়ে যখন তেলটা একটু ছাড়তে লাগবে তখন এখানে আমি, দেখেন আমার মশলাটা সম্পূর্ণ রেডি। এবার আমি এখানে মটর, যে সিদ্ধ করে রাখা মটরগুলোকে প্রথমে ছেড়ে দিলাম, নিয়ে তারপরে একের পর এঁচোড়গুলোকেও ছেড়ে দেবো, ভেজে রাখা এঁচোড়গুলোকে ছেড়ে দিয়েছি। তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে, এখানে ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে ভেজে রেখেছি, আলুগুলোকে আমি এখানে তারপর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কিছু সময় নাড়তে নাড়তে দেখেন মশলাগুলো সম্পূর্ণভাবে সবজিগুলোর গায়ে গায়ে ভেদ করে যাবে। দেখেন আমি এভাবে, দেখেন মশলার সাথে সবজিগুলো কি সুন্দর গায়ে গায়ে ভেজে, এবার আলুগুলোকে ছেড়ে দিয়ে আমি মশলাগুলো সব ভেদ করে যাবে। আমি সবকটা একসাথে ভেদ হয়ে যাবার পর এখানে একটু গরম জল অ্যাড করব। জলটা বেশি দেবো না, কারণ এই তরকারিতে জলটাও বেশি না দেয়, এবার বেশি ঝোল করলে ভালো লাগে না। সামান্য একটু গায়ে গায়ে যদি থাকে, সামান্য একটু রসা রসা ভাব থাকবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর এঁচোড়ের তরকারিতে আর এখানে আর কিচ্ছু অ্যাড করতে হবে না, সামান্য একটু গরম জল দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ফুটতে ছেড়ে দেবো। বন্ধুরা, আপনাদেরকে বলেছি আমার এই রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন আমার তরকারিটা সম্পূর্ণ হতে লেগেছে, এবার আমি গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো। আপনাদের বলছি বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটু কমেন্ট করে। আপনাদের মূল্যবান কমেন্ট শুনতে আমাকে খুব ভালো লাগে, পড়তে খুব ভালো লাগে, আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ জন্মায়। আমার এই রেসিপিটা আপনার যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকনটা দাবি দিয়ে আমার রেসিপির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আর এবার আমি গরম গরম ভাতে সার্ভ করবো। আপনাদেরকে আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার লাইক করেন, শেয়ার করবেন। ধন্যবাদ। নতুন রেসিপিতে আবারও